বড় খবর, আবার এ রাজ্যে ফাঁসির নির্দেশ তিনজনকে অপহরণ, ধর্ষণ, খুন। এই মামলায় তিনজনকে ফাঁসির নির্দেশ। নাবালিকাকে অপহরণ করে, ধর্ষণ করে খুন করা হয় জলপাইগুড়ির রাজগঞ্জে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কবেকার ঘটনা, কি হয়েছিল? দেখো, 2020 সালের আগস্ট মাসে কিন্তু এই ঘটনা ঘটেছিল। একটা স্কুলের ছাত্রীকে কিন্তু অপহরণ করা হয়েছিল। 12 দিন পর সেই ছাত্রী হদিশ করতে পারে পুলিশ। একটি সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে ছাত্রীকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ এবং তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছিল। এবং গ্রেপ্তারের পর তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছিল যে ছাত্রীকে অপহরণ করা হয়েছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবক তাকে অপহরণ করে, তার সঙ্গে আরো 2 জন যুবক যুক্ত হয়ে যায় এবং পরবর্তীতে ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং প্রমাণ লোপাটের জন্য ছাত্রীকে খুন করা হয় এবং একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে গোটা ঘটনা লোপাট করার চেষ্টা চালিয়েছিল অভিযুক্তরা। ঘটনার প্রক্রিয়া চলছে। 5 বছরের মধ্যে সাজা ঘোষণা হলো, ফাঁসির সাজা ঘোষণা হলো। শান্তনু, জানতে চাইবো এই 3 জন কারা? এই 3 জন ওই এলাকারই বাসিন্দা। একজন গ্যারেজের কর্মী রয়েছেন, একজন মিস্ত্রি রয়েছেন, আর একজন স্থানীয় এক যুবতী রয়েছেন। 3 জনে মিলে কিন্তু চক্রান্ত করে এই নাবালিকা ছাত্রীকে অপহরণ করে এবং তারপরে ধর্ষণ এবং খুন করে দেহ লোপাটের চেষ্টা চালানো হয়। এবং এই ঘটনার পর মানে তৎকালীন যে পুলিশের যে তদন্তকারী দল ছিল, দ্রুততার সাথে তদন্ত করে কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করে একাধিক সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তারা। 29 জন সাক্ষ্য দেয় এই ঘটনায় এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু আজ অভিযুক্ত 3 জনকে বিচারক কিন্তু ফাঁসির সাজা শুনিয়েছেন এবং বিচারক এই সাজা শোনানোর সময় বলেছেন অত্যন্ত নির্মম একটি নৃশংস ঘটনা, যে ঘটনা কোনোভাবেই ক্ষমা হয় না। সর্বোচ্চ সাজা সেই জন্য তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ তাদের 3 জনকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। শান্তনু, আসবো তোমার কাছে। নির্মম নৃশংস ঘটনা, এর কোনো ক্ষমা হয় না, বিচারক মন্তব্য করেছেন সাজা ঘোষণা করতে গিয়ে। তাই সর্বোচ্চ সাজা ঘোষণা, ফাঁসির সাজা। আবারও একটি ফাঁসির সাজা এ রাজ্যে। নাবালিকা ধর্ষণ খুনে 5 বছরের মধ্যে 3 জনের ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি আদালত। আবারও চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, এই যে 3 জন, এই 3 জন কি নাবালিকার পরিচিত? একজন কিন্তু নাবালিকার পরিচিত ছিল এবং সে তার এই নাবালিকার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করেছিল, তাকে বিয়ের প্রলোভন দিয়েছিল এবং বিয়ের প্রলোভন দিয়ে এই নাবালিকাকে কিন্তু সে নিয়ে যায় একটি জায়গায় এবং সেখানে তার বন্ধুরা রীতিমতো সেখানে উপস্থিত ছিল এবং সেখানে যে কথা বলে নাবালিকা নিয়ে যাওয়া হয়েছিল তাকে বিয়ে করবে, সেই বিয়ে তো দূরের কথা, বরং তাকে কিন্তু দিনের পর দিন গণধর্ষণ করা হয় এবং বলা যেতে পারে 12 দিন পর পুলিশ যখন তার দেহ উদ্ধার করে, সম্পূর্ণ পচে গলে গিয়েছিল গোটা দেহ, একটি সেপটিক ট্যাঙ্কের ভেতরে সুকৌশলে কিন্তু দেহ লোপাট করা হয়েছিল এবং তার মধ্যে সেপটিক ট্যাঙ্কটিতে আটকে দেওয়া হয়েছিল। পুলিশের তদন্তকারীরা তৎপরতার সাথে একে একে 3 জনকে চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে এবং এই বিচার প্রক্রিয়া চলছিল জলপাইগুড়ি বিশেষ পক্ষ আদালতে এবং যারা সাক্ষী দিয়েছিলেন তারা একে একে সাক্ষী দেওয়াতে প্রমাণিত হয় যে অভিযুক্তরা কত নির্মম এবং নৃশংস ঘটনা ঘটিয়েছিল। তাদেরকে বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছিল ঘটনার আগেও পরে, সেই সূত্র জোগাড় করে আদালতের কাছে পেশ করে তদন্তকারীরা সমস্ত কিছু মিলিয়ে দেখে বিচারক আজকে তার রায় ঘোষণা করেন। 3 জনকে একই সঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। ওকে, আর নিজের মেয়েকে হারিয়েছেন পরিবারের সদস্যরা, কিন্তু তবুও অপরাধীদের ফাঁসির সাজায় অন্তত খুশি পরিবার। না, উপযুক্ত দারুণ রায় দিয়েছে, তাতে আমি খুশি। আমার প্রতিবেশী থেকে আমার ভাই বোন এবং আমার রাজ্যবাসী সবাই, গ্রামবাসী থেকে সবাই। তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 5 বছরের মধ্যে তাদের সাজা ঘোষণা, সর্বোচ্চ সাজা ঘোষণা, ফাঁসির সাজা। সাজা ঘোষণা জলপাইগুড়ি পক্সো আদালতের। অর্থাৎ 2020 সালে নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, খুন, তারপরে প্রমাণ লোপাটের জন্য নাবালিকাকে পুঁতে দেওয়া হয়েছিল সেপটিক ট্যাঙ্কে। পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। 5 বছরের মধ্যেই ফাঁসির সাজা। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং জেলে, তাতেও রক্ষে নেই। জয়ন্ত সিং এর ভাই পেটালো একজন যুবককে,
তারপরে জয়ন্ত সিং এর ভাইকে যখন ধরতে গেল তখন বাবা জয়ন্ত সিং এর পরিবারের কি দাপট দেখুন। আরে আমরা তো এরপরেও পুলিশের সঙ্গে বচসা করছেন জয়ন্তের পরিবারের সদস্যরা। আরে আমরা তো নার্সিং হোমে জয়ন্তর পরিবারের হম্বি তম্বি। জয়ন্ত সিং পুলিশের ধমকেও শান্ত হচ্ছে না। এ তো বুঝলাম, সবই তো দেখলাম, হম্বি তম্বি, ব্যাপক তর্কাতর্কি। সুবীর, নার্সিং হোমে কেন? অয়নদা, এই যে অভিযুক্ত অর্থাৎ জয়ন্ত সিং এর খুড়তুতো ভাই শুভম সিং, তাকে কিন্তু কোনো এক প্রভাবশালী জায়গা থেকে কিন্তু তাকে এই নার্সিংহোমে রাখা হয়েছিল এবং তাকে আহত বলে বলা হয়েছিল। মারলো, মাথা ফাটলো ওই যুবকের, আর হাসপাতালে ভর্তি হয়ে গেল শুভম জয়ন্তের ভাই। হ্যাঁ, একদমই। এবং তাকে বাঁচানোর জন্য কিন্তু এই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল এবং সেই জায়গা থেকে তার কোনো ইনজুরি রিপোর্ট নেই এবং সেই জায়গা থেকে কিন্তু তার নামে যদি অভিযোগ হয় সেই জায়গা থেকে কিন্তু দক্ষিণেশ্বর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য সেখানে যায় এবং বেলগুড়া থানা পুলিশও যায়, যেহেতু নার্সিংহোমটি বেলগুড়া থানার অন্তর্গত। কিন্তু যখন বেলগুড়া থানা পুলিশ সেখানে যায়, কিন্তু ডিসচার্জ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাকে কোনো একটা অজ্ঞাত কারণে সেখানে রাখা হয় এবং তাকে সেখান থেকে বের করা হয় না। তারপরে পুলিশ প্রায় 3 থেকে 4 ঘন্টা সেখানে বাইরে অপেক্ষা করে এবং করার পরে যখন তাকে বের করা হয় তখন সেই জায়গা থেকে কিন্তু বেলগুড়া থানা পুলিশ সেখান থেকে কিন্তু তাকে আটক করে এবং করে দক্ষিণেশ্বর থানা পুলিশ হাতে তুলে দেয়। কেন হাসপাতাল তাকে ডিসচার্জ করলো এবং কেন নার্সিংহোম থেকে তাকে নিয়ে গেল পুলিশ, এই নিয়ে কিন্তু জয়ন্ত সিং এর ভাই থেকে শুরু করে তার কাকা থেকে শুরু করে পরিবারের লোকজন অর্থাৎ মহিলারাও কিন্তু সেখানে যায় এবং নার্সিংহোমের ভিতরে বিক্ষোভ দেখান। বারংবার পুলিশ কর্মীরা তাদের হাত জোর করে বলেন যে আপনারা এখান থেকে চলে যান, নার্সিংহোমের মধ্যে অন্যান্য রোগীরা রয়েছেন। কিন্তু তাতেও পুলিশের ওপরে কিন্তু তারা মানে আঙুল চুলচিয়ে কথা বলেন এবং পুলিশকে তারা লক্ষ্য করে বিক্ষোভ দেখান। সেই জায়গা থেকে কিন্তু তারপরে বেলগুড়া থানা পুলিশ পরিষ্কারভাবে বলে দেন, যদি আপনারা এখান থেকে জায়গা খালি না করেন তাহলে আপনাদের গ্রেপ্তার করতে হবে। এবং তারপরেই কিন্তু সেখান থেকে নমনীয় হয়ে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে পুলিশ তাদেরকে সেখান থেকে কিন্তু বের করে দেয়। এবং এই যে জয়ন্ত সিং এর সেই এই যে দাপট, সেই যেই দাপটের জায়গা কিন্তু নার্সিংহোমে পর্যন্ত পৌঁছে গেল এবং পুলিশের সামনে পুলিশকে লক্ষ্য করে যে এই ধরনের ঘটনা ঘটালো, একদম এটাতেই বোঝা যাচ্ছে কত দাপট বেড়েছিল জয়ন্ত সিং এর ভাই এবং পরিবারের। এই যে দেখছেন এই ছেলেটি সামান্য সাইকেলে রাখা নিয়ে বচসা, সাইকেলে ধাক্কা লাগা, পুলিশের জালে জয়ন্তের ভাই শুভম কিভাবে দেখুন। কারণ আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল সে। জয়ন্ত সিং আরিয়াদহের এক সময় ত্রাস, মারধরের ঘটনায় এখন জেলে, তবু তার নামে চলছে মস্তানি। শুভম সিং জয়ন্ত সিং এর খুড়তুতো ভাই, তার বিরুদ্ধেই এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। উত্তর 24 পরগনার কামারহাটির আরিয়াদহ, এখানকারই এক যুবককে মারার অভিযোগ। আক্রান্ত যুবক জিতের দাবি, গত মঙ্গলবার পাটবাড়ি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন জয়ন্ত সিং এর ভাই শুভম সহ দুজন। কোনোভাবে শুভমের সাইকেলে ধাক্কা লেগে যায়। এরপরেই সাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে জিতকে মারধর করেন শুভম এবং তার বন্ধু। সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল সে। মারতে শুরু করলো, আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আরো মারছিল, হ্যাঁ বাস দিয়ে মারছিল। তো
তো মারতে মারতে আমাকে বলছিল যে জেন্সিকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। জয়ন্ত সিং মা এবং ছেলেকে মারধরের ঘটনায় এখন জেলবন্দি। তাকে বাঁচাতে গত মে মাসে ময়দানে নামে জয়ন্তের সাগরেদ সুশোভন সরকেল সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে সাক্ষীদের খুনের হুমকি দেয়। এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো টাকির ছেলে। এই দেখুন, আরিয়াদহে রয়েছে জয়ন্ত সিং এর বিশাল বাড়ি, পুকুর ভরাট করে জমি দখল করে বেআইনি অট্টালিকা। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার নির্দেশ দেয় আদালত, কিন্তু সেই বাড়ি আজও ভাঙেনি পুরসভা। জয়ন্ত সিং জেলে, তার আতঙ্ক এলাকায় বাঁচিয়ে রাখার চেষ্টা। জয়ন্ত সিং এর নাম নিয়ে আরিয়াদহে মারধরের অভিযোগ, এবার আসরে জয়ন্তের ভাই শুভম। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। পানিহাটিতে সেখানেও সালিশি সভা, হ্যাঁ এরকমটাই অভিযোগ উঠছে। সালিশি সভা বসিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে যে বিচার হচ্ছিল, সেখানে এক যুবক এবং তার দিদিকে নির্যাতন, বেধড়ক মার। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ 25 নম্বর ওয়ার্ডে পানিহাটির। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পানিহাটিতেও সালিশি সভা, আর সালিশি সভাটা হচ্ছে কোথায়? দেখে তো মনে হচ্ছে পার্টি অফিসে বা অন্য কোথাও ওয়ার্ড অফিসে। দেখো অয়নদা, পানিহাটি একদম শহরতলির মধ্যে পড়ে, কিন্তু জানা যেত গ্রাম সভাতে অর্থাৎ গ্রামাঞ্চলে সালিশি সভা বসে, কিন্তু এই জায়গা থেকে পানিহাটির মতো জায়গাতেও সালিশি সভা বসছে। অর্থাৎ এই যে যুবক যুবতীর মধ্যে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে কিন্তু কাউন্সিলরের কাছে অভিযোগ আসে। কাউন্সিলর এই যে অভিযুক্ত যে যুবক, সেই যুবক এবং তার দিদি এবং তার মাকে তার ওয়ার্ড অফিসে ডেকে পাঠায়, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু। তখন তারা যখন এখানে আসেন, তখন তাদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়, তারপরে তাদের ওয়ার্ড অফিসের ভেতরে মারধর করা হয়। এবং মারধর করার পাশাপাশি যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে যুবকের যে দিদি, তার কিন্তু শরীরের যে জামা কাপড় সেটাও কিন্তু ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। আমি আক্রান্ত কি বলছে একবার দেখি, আক্রান্ত কি বলছেন একবার দেখি। একটা জায়গায় মানে সম্বন্ধ করে এগিয়েছিলাম, কথা বলে মনে হয়েছে আমরা পারবো না এক জায়গায়, তাকে আমি জানিয়ে দিয়েছি। তা সত্ত্বেও এখানে মানে পার্টি অফিসে নিয়ে এসে জোর করে চাপাচাপি করে বিয়ে, আপনি জোর করে আমাকে বিয়ে করতে, যেটা অভিযোগ আপনি সহবাস করেছেন এমন অভিযোগ পাওয়া। মেডিকেল করানো হোক, মেডিকেল করানো হোক। পুলিশ, সুবীর, এটা তো পুলিশের দেখার কথা। কাউন্সিলর কি বলছেন? দেখো, কাউন্সিলর হিমাংশুদেব সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে যেই যুবতীর সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছিল যুবক, সেই যুবতীর অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি তাদেরকে ডেকেছিলেন এবং দুজনকে সামনাসামনি বসিয়ে কথা বলার জন্য তাদের ডেকেছিলেন। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে যে ওয়ার্ড অফিসের মধ্যেই তাদেরকে মারধর করা হয় এবং তারা সেখানে হেনস্থার শিকার হন, সেই জায়গা থেকে কিন্তু তিনি সম্পূর্ণ বিষয় অস্বীকার করেছেন। এবং খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ এসে ওই যুবক এবং তার পরিবার লোককে খড়দহ থানায় আটক করে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তিনি সমস্ত বিষয়টি পুলিশকে বলেন। এবং কাউন্সিলরের যে অনুগামী যারা মারধর করেছেন, তাদের নামে কিন্তু খড়দহ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তাদের বিরুদ্ধে আদৌ পদক্ষেপ করে কিনা পুলিশ সেটাই দেখার। কাউন্সিলর অস্বীকার করছেন। মেয়েটার সঙ্গে ওর বোনের ঝগড়াঝাটি হয়েছে, তাকে মারতে গেছে, ওর দুজনকে